ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি SMFWB রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের রেজাল্টের একটু ডিফারমেন্ট হয়েছে, সেটা নোটিফিকেশান দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে। কবে রেজাল্ট প্রকাশিত হবে সেটা কিন্তু এক্স্যাক্ট বলা হয়নি, বলা হয়েছে যে আনটিল ফার্দার নোটিশ পর্যন্ত রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না। তো তার আগে যখন রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, আমি তোমাদেরকে কালকে যেমনটি জানিয়েছিলাম যে কাউন্সেলিং প্রসেসটা কিন্তু খুব ফাস্ট হয়ে যাবে। কাউন্সেলিং প্রসেসটা খুব ফাস্ট চলবে, কারণ SMFWB প্রতি বছর 2 সেপ্টেম্বর থেকে কিন্তু নিজেদের ক্লাস শুরু করে দেয়, সেটা কিন্তু ওদের নিয়ম বা রুলসের মধ্যে পড়ে। তাহলে কাউন্সেলিংটা খুব দ্রুত হবে। এই কারণেই কাউন্সেলিংয়ের যে ডকুমেন্টস লাগবে, ডিমান্ড ড্রাফটটা কি জিনিস, SMFWB নিয়ে পড়লে তুমি স্কলারশিপ পাবে কিনা, মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সমস্ত তথ্য একসাথে পেয়ে যাবে। এই ভিডিওটি দেখার পর তোমাদের আশা করি এই সমস্ত জিনিসপত্র নিয়ে আর তেমন কোনো প্রশ্ন থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করা যায়। তো সব থেকে প্রথমে আমরা দেখব মোড অফ সিলেকশন। এটা ইনফরমেশন বুলেটিন থেকেই কিন্তু নেয়া। সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি মেড ইন অ্যাকর্ডেন্স উইথ মার্কস obtained in entrance examination. The merit list candidates will be tentatively available on 1st August 2024. এটা প্রত্যেকেই জানো, এখনো বেরোয়নি। After selection or publication of merit list or during the admission, if it is found on scrutiny that an applicant furnished wrong information in the application form, his or her application for admission will be summarily rejected. Counseling will be made for admission different medical college, government institution, other affiliated institution in respect of successful candidate from the merit list in order of merit subject availability of seat. A candidate allotted to a seat after particular counseling will be have to deposit risk 20,000. অর্থাৎ যে মেরিট লিস্টে প্রকাশিত হবে সেই মেরিট লিস্টে যদি তুমি চান্স পাও, মেরিট লিস্ট অনুযায়ী তোমার হয়তো র্যাঙ্ক হয়েছে, সেই র্যাঙ্কে তুমি ফিজিক্যাল কাউন্সেলিংয়ে গিয়েছো, সেখানে তুমি যদি কোনো সিট পাও বা তুমি যদি কোনো সিট চুজ করছো, সেটা তুমি তোমার যদি অ্যালোটেড হয় তোমার, তাহলে তোমাকে কত টাকা দিতে হবে? তোমাকে 20,000 টাকা দিতে হবে। At the time of admission through counseling by demand draft drawn in favor of State Medical Faculty of West Bengal, payable at Kolkata, following which his or her seat will be cancelled. Second installment of course fees, in example 20,000, to be paid within 9 months from the date of admission. ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে একটা একটু জিনিস ভুল আছে, যে শুধুমাত্র ডিমান্ড ড্রাফট দিয়ে যে টাকা দিতে পারবে তা না, তোমরা ক্যাশেও টাকা পেমেন্ট করতে পারবে, সেটা অলরেডি আমি আগে তোমাদের বলেও দিয়েছি। তো এই 20,000 টাকা তোমার নেওয়া হচ্ছে, যেটা অ্যাডমিশনের সময় নেওয়া হচ্ছে, সেটা কিন্তু ফার্স্ট ইয়ার ফিস, সেটা নেওয়া হচ্ছে ফার্স্ট ইয়ার ফিস। যেহেতু পুরো কোর্সটা 2 ইয়ার্সের, তাহলে আবার একটা দ্বিতীয় বছরের 20,000 টাকা তোমাকে দিতে হবে দ্বিতীয় বছরের জন্য। তো সেটা তুমি যেদিনকে অ্যাডমিশন নেবে তার 9 মাসের মধ্যে তোমাকে দিতে হবে। এবার যেহেতু এখানে ডিমান্ড ড্রাফটের কথা উল্লেখ আছে, অনেকে ডিমান্ড ড্রাফট নিয়ে যেতে পারো, অনেকে ক্যাশ নিয়ে যেতে পারো, যার যা ইচ্ছা তুমি যেটাই নিয়ে যাও না কেন, তোমাকে কিন্তু কাউন্সেলিং এর সময় ওখানে বসেই একটা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কিন্তু ওখান থেকেই তোমাকে প্রোভাইড করা হবে। যারা ফিজিক্যাল কাউন্সেলিং কেমন হয় জানো না, আমার ফিজিক্যাল কাউন্সেলিং এর একটা ভিডিও দেয়া আছে, যেখানে আমারই একজন ছাত্রী ফিজিক্যাল কাউন্সেলিং এ চান্স পেয়েছিলেন NRS এ DMLT তে। সে একদম প্রপারলি বুঝিয়ে বলেছে কি করে ফিজিক্যাল কাউন্সেলিং হয়, সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে রাখবো। এবার আমরা যদি ডিমান্ড ড্রাফটটা দেখি, দেখো ডিমান্ড ড্রাফটটা এইরকম একটা জিনিস, ডিমান্ড ড্রাফট। এবার ডিমান্ড ড্রাফটটা তুমি দুভাবে করতে পারো। তুমি ডিমান্ড ড্রাফটটা ব্যাংকার্স চেকের মাধ্যমেও করতে পারো, অর্থাৎ তোমাকে চেক দিতে হবে, আর অ্যাপ্লিকেশন ফর ড্রাফট মানে তোমাকে ক্যাশ দিয়ে করতে হবে। এবার তুমি যে শাখা থেকে করছো, অর্থাৎ তোমার যে শাখায় তোমার অ্যাকাউন্ট আছে সেটা এখানে লিখে দিলে, যে ডেটে করবে সেটা এখানে লিখে দিলে, যার জন্য করছো, যার জন্য, অর্থাৎ ইন ফেভার অফ বলে দেখবে ইনফরমেশন বুলেটিনে একটা জায়গা দেয়া আছে, বা এখানেও দেয়া আছে। দেখো কি বলা আছে, ডিমান্ড ড্রাফট ড্রন ইন ফেভার অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, পেবেল অ্যাট কলকাতা। তাহলে এখানে আমার কি লিখতে হবে? পুরো ব্লক লেটারে লিখতে হবে স্টেট মেডিকেল, যে পার্টটা লেখা আছে ডট আমি দিয়ে দিলাম, এখানে এখানে লিখতে হবে। এবার পেবেল অ্যাট, এটা কি লিখতে হবে? পেবেল অ্যাট কলকাতা, এটা কিন্তু কলকাতা লিখতে হবে, ঠিক আছে। এবার ওখানে দেখো একটা
তোমার কোড নাম্বার চেয়েছে, কোড নাম্বার যেহেতু নেই, কোড নাম্বার এখানে ওরা ব্যাংক তুমি যেখান থেকে করছো সেখান থেকেই তুমি বুঝে নিতে পারবে তোমার কি কোড না কোড, এটা সেটা ওখান থেকেই বলে দেবে যেখান থেকে তুমি এটা করছো। এবার এখানে তোমাকে কি লিখতে হবে, এখানে তোমাকে লিখতে হবে 20,000 টাকা, এখানে লিখতে হবে 20,000 টাকা, ঠিক আছে। এবার এখানে দেখো এক্সচেঞ্জ বলে একটা পার্ট আছে, এই ডিমান্ড ড্রাফটের জন্য প্রত্যেকটা স্ল্যাবে একটা করে তোমাকে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা তুমি ব্যাংকে গেলেই বুঝতে পারবে কত ট্যাক্স, সেই এক্সচেঞ্জ রাশিটা তোমাকে বা এক্সচেঞ্জ অ্যামাউন্টটা তোমাকে এই জায়গাটায় লিখতে হবে। যখন তুমি এই জায়গাটায় লিখবে, দিয়ে যেটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে সেটা এই জায়গাটা লিখতে হবে, টোটাল অ্যামাউন্টটা তুমি ওখানে লিখলে, এবং এই টোটাল অ্যামাউন্টটা তোমার কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে, রুপিস ইন ওয়ার্ডস লিখলে, লিখে তুমি যে ক্যান্ডিডেট সেখানে সই করলে বা নাম লিখলে, অ্যাড্রেস দিলে, এখানে সই করে নিলে, নিয়ে এইটা নিয়ে তোমাকে কিন্তু যেতে হবে। এটাই হচ্ছে তোমার ডিমান্ড ড্রাফট, তুমি এটাও ব্যবহার করতে পারো, ক্যাশও ব্যবহার করতে পারো, তোমার যেটা ইচ্ছা। এরপরে এরপরে দেখো কি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার পার্সোনালি ফর দ্য সিলেকশন অফ এ সিট ডিউরিং কাউন্সেলিং ইফ অ্যানি ক্যান্ডিডেট fails to appear personally, his or her authorized representative will have to produce valid authority letter and undertaking from the candidate. The authorized representative without valid undertaking and authority letter shall not be allowed participate in the counseling and the candidate shall forfeit the claim for a seat. অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট উপস্থিত না থাকতে পারে, তার তরফ থেকে কোনো অথরাইজ রিপ্রেজেন্টেটিভকে সে পাঠাতে পারে, তার জন্য অথরাইজেশন লেটার বা প্রোফর্মা এনএক্সার 1টা তোমাকে ফিল আপ করে দিতে হবে, তার ভিডিও দেয়া আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। বাকি এখানে যেগুলো আছে তেমন কোনো গুরুত্বপূর্ণ নেই। এরপরে যদি আমরা চলে যাই, কি বলা হচ্ছে, অ্যালটমেন্ট অফ এ সিট অফ এ পার্টিকুলার কোর্স অ্যান্ড ইনস্টিটিউট ফর এ ক্যান্ডিডেট উইল বি অ্যাওয়ার্ডেড অ্যাকর্ডিং টু মেরিট লিস্টের অনুযায়ী হবে। তারপরে দ্য ফ্যাক্ট দ্যাট ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাপিয়ার ফর অ্যালটমেন্ট শ্যাল নট এন্টাইটেল হিম অর হার অ্যালটমেন্ট রিঅ্যালটমেন্ট অ্যাট দ্য সেম সাবজেক্ট অফ অ্যাভেবিলিটি সিটস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যাভেলেবল সিট বাই দ্য ক্যান্ডিডেট বেসড অন হিজ আর র্যাঙ্ক ইন দ্য মেরিট লিস্ট। মানে তুমি ধরো একটা যেহেতু ফিজিক্যাল কাউন্সেলিং, তুমি উপস্থিত হয়েছো, এবার তোমার একটা অ্যালটমেন্ট হয়েছে, এবার সেই অ্যালটমেন্ট হওয়ার পরে তুমি ভাবছো তুমি ওই সিটটা ওই সময় আর নেবে না, তারপরে অন্য কোনো সিট যাবে, সেটা কিন্তু হবে না। সেকেন্ড কাউন্সেলিং উইল বি হেল্ড ইফ দেয়ার অ্যানি ভ্যাকান্ট সিটস আর ফার্স্ট কাউন্সেলিং অ্যাট এ ফিক্সড ভেন্যু। একটা নির্দিষ্ট ভেন্যুতে সেকেন্ড কাউন্সেলিং হতে পারে যদি ফার্স্ট কাউন্সেলিং এর পরে কোনো সিট থেকে যায়, ঠিক আছে। তারপরে দেখো বলা হচ্ছে, ব্যাংক ড্রাফট ইন ফেভার অফ SMFWB would be released forthwith at the counseling hall if candidates decline their admission due to non-availability seats according to their choice। অর্থাৎ তুমি যেই ডিমান্ড ড্রাফটটা ওদের ফেভারে করলে সেটা ফোরফিট হয়ে যাবে, অর্থাৎ সেটার আর কোনো ভ্যালু থাকবে না যদি তুমি ওখানে কোনো সিট না পাও, ঠিক আছে। এবারে দেখো ফিস পেয়েবল বাই দ্য স্টুডেন্ট, কত কি ফিস দিতে হচ্ছে, কেমন কি ব্যাপার সেটা দেখে নাও। A candidate allotted to seat after particular counseling will have to deposit their first installment is 20,000 at the time of admission through counseling by demand draft done in favor of State Medical Faculty of West Bengal payable at Kolkata। Second installment দেয়া আছে, এটা যেটা অলরেডি তোমাদের বলে দিলাম। The above course fees exclude student registration fees, অর্থাৎ এর মধ্যে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফিসটা যেটা কত 800 টাকা for one time and examination fees for 800 each for regular and supplementary examination। অর্থাৎ যতবার তুমি পরীক্ষা দেবে ততবার তোমাকে 800 টাকা করে দিতে হবে। The above examination fees are payable by all the students of paramedical courses admitted in government medical colleges or government institution as well as affiliated institution। এটা 800 টাকা করে তোমাকে দিতে হচ্ছে একবার রেজিস্ট্রেশন ফিস, আর যতবার পরীক্ষা দেবে অর্থাৎ দুটো চারটে পরীক্ষার সময়। The candidate will have to bear entire expenses for undergoing the courses and the faculty will not award any stipend for this purpose. However, stipend of Rs 2,000 per month is admissible for all students undergoing compulsory post-examination training for 6 months for all the courses soon after passing the final examination। অর্থাৎ যখন তোমরা ডিগ্রি কলেজে পড়াশোনা করো সেই সময় তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হয়, সেই স্টাইপেন্ডটা পায় কারা, সেই স্টাইপেন্ডটা পায় হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস যারা, সেটা SC হতে পারে, ST হতে পারে, OBC হতে পারে, এরা কিন্তু পায়।
সেই স্টাইপেন্ডটা এখানে দেয়া হয় না, ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে সেই স্টাইপেন্ডটা কিন্তু দেয়া হচ্ছে না। এবার অনেকের মনে প্রশ্ন আসে যে আমি স্কলারশিপ কি পাবো, এখান থেকেই আমি ব্যাপারটা বলে দিই, স্কলারশিপ তোমরা পাবে কিনা। স্কলারশিপ দেখো, যারা রেগুলার স্টুডেন্ট অর্থাৎ যাদের এইচএস 2024-এ যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু স্কলারশিপটা মাস্ট পাবে। তোমাদের যাদের 60% আছে তারা যে এসএমএফডব্লিউ এসভিএমসিএম যে স্কলারশিপটা পাও সেই স্কলারশিপটা অবশ্যই করে পাবে। এবার অনেকে কিন্তু ড্রপার স্টুডেন্ট আছে, অর্থাৎ কারোর এইচএস 2023-এ, কারোর এইচএস 2022-এ, দেখবে যে যেটা এসভিএমসিএম এর ওয়েবসাইট সেখানে কিন্তু ব্যাকলগ ক্যান্ডিডেটদেরও ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হয়। তার একটা নির্দিষ্ট গ্যাপ সার্টিফিকেট অথবা মেডিকেল সার্টিফিকেট যে কোনো একটা কিন্তু দিতে হয়, দিলে তোমরা করে নিতে পারবে। এবার তুমি যে কলেজে ভর্তি হচ্ছ ওই গ্যাপ সার্টিফিকেটটা পুরোপুরি নির্ভর করে তারা সেই গ্যাপ সার্টিফিকেটে সই করছে কিনা। যদি তারা গ্যাপ সার্টিফিকেটে সই করে তাহলে তোমার যদি 2020-এরও তুমি পাস আউট হও তাহলে তবুও তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। যদি তুমি 2020-তে 60% নাম্বারটা পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই পাবে। অর্থাৎ এখানে সব থেকে বড় জায়গা হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। সেই গ্যাপ সার্টিফিকেটটাতে তোমার এক্সিস্টিং যে এসএমএফডব্লিউবি ইনস্টিটিউশন তারা সই করছে কিনা। তারা যদি সই করে দেয়, তারা যদি মেনে নেয় যে এই ক্যান্ডিডেটটা অন্য কোনো পড়াশোনা করছিল, সে এখন এই সুযোগটা পাওয়ার জন্য এখানে ভর্তি হয়েছে, আমি এটাকে মান্যতা দিচ্ছি, তাহলে তুমি কিন্তু তোমার গ্যাপ সার্টিফিকেট হিসাবে এসবিএমসিএম এর ওয়েবসাইটে এই গ্যাপ সার্টিফিকেটটা দিয়ে দিলে তুমি স্কলারশিপ পাবে। এটা হলো ব্যাপার। এরপরে for fees payable by the student for affiliated institution, the website of the State Medical West Bengal faculty may be visited. Fee structure of different affiliated institution may be seen. দেখো, দেখবে তোমরা যে ফর্ম ফ্লিক্স বলে যে ওয়েবসাইটটা যেখান থেকে তোমরা তোমাদের প্রোফাইল লগ ইন করো, সেই প্রোফাইল লগ ইনের যে ওয়েবসাইটটা আছে সেখানে একদম উপরের দিকে একটা অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে ইনস্টিটিউশনগুলোর নাম পাবে। কিন্তু ফি স্ট্রাকচারের যে বাটনটা দেয়া আছে ওখানে ক্লিক করে লেখা আছে যে পেজ নট লোডেড, অর্থাৎ আগের বছর পর্যন্ত ছিল, এবছর সেটাকে তুলে নেওয়া হয়েছে, আবার যখন দেওয়া হবে তখন তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। কিন্তু একদম কাউন্সেলিং এর সময় তুমি যদি বেসরকারি ইনস্টিটিউশন পাও সেখানেও তোমার কত দিতে হবে, সেখানেও তোমার দিতে হবে কিন্তু 20,000 টাকা। সেখানেও তোমার কত টাকা দিতে হচ্ছে, 20,000 টাকা। দেখো কি বলা হচ্ছে, হাউএভার at the time of counseling the students are required to pay Rs 20,000 for admission even to affiliated institution, and all other fees payable at affiliated institution will be paid at the time of joining the respective affiliated institution. এবারে ব্যাপার হচ্ছে তোমাকে তো 20,000 টাকা দিতেই হচ্ছে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনে, বাকি যে টাকাটা বাকি থাকবে তোমাকে কখন দিতে হবে, তুমি যখন কাউন্সেলিং এ যাবে একটা সিট পাবে, তোমার অ্যালটমেন্ট হয়ে যাবে, অ্যাডমিশনে 20,000 টাকা তুমি দিয়ে দেবে, তোমাকে একটা রসিদ দেওয়া হবে। সেই রসিদে তোমাকে কবে কলেজ যেতে হবে সেটা বলা থাকবে, তার সাথে সেই কলেজে গিয়ে তোমাকে কি করতে হবে সেখান থেকে কিন্তু বলে দেবে, কত টাকা কি দিতে হবে সেটা বলে দেবে। এবারে দেখো রেজিস্ট্রেশন ফিস, তারপরে তোমার এক্সামিনেশন ফিস সব কিন্তু সেম, সেটা বেসরকারি সরকারি সব কলেজের জন্য। এবারে ইন কেস অফ ডিসকন্টিনিউটি অফ স্টাডিজ অন ভ্যালিড গ্রাউন্ড by the student of any of the medical college or government institution or affiliated institution, refund of course fee will be made after deduction of 3,000. অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, যদি তোমরা কোর্সটা কন্টিনিউ করতে না চাও, যদি তুমি কোনো ভালো সুযোগ পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাকে একটা কনসেন্ট লেটার দিতে হবে। কনসেন্ট লেটারটা কিন্তু তোমার হবে না, কনসেন্ট লেটারটা হবে গার্জিয়ানের। সেই কনসেন্ট লেটারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো কাউন্সেলিং শুরু হওয়ার পরেই, আমি কিন্তু কনসেন্ট লেটারটা দিয়ে দেবো। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। সেই কনসেন্ট লেটারটা দিলে তোমার 3,000 টাকা কেটে বাকি 17,000 টাকা ফেরত দেওয়া হবে। এখানে একটা টুইস্ট আছে, রিফান্ড কোর্স ফিস আফটার 1 মান্থ ইজ নট অ্যাডমিসেবল ইন এনি ওয়ে। অর্থাৎ তোমার ধরো ভর্তি তুমি হয়েছো, ধরে নাও 21শে আগস্ট, কোনো একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে 21শে আগস্ট কাউন্সেলিং, তাহলে তার অ্যাডমিশন ডেট কবে, 21শে আগস্ট। 21শে আগস্ট থেকে 1 মাসের মধ্যে উইদিন ওয়ান মান্থ তোমাকে ওই কনসেন্ট লেটারটা আপলোড করতে হবে। তার একটা ডেট দেয়া হয়, সেটা অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এই 21শে আগস্ট থেকে তাহলে কত
20শে সেপ্টেম্বর পর্যন্ত, 21শে আগস্ট থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত তুমি সুযোগ পাবে এই কনসেন্ট লেটারটা জমা দেওয়ার। সেই কনসেন্ট লেটার জমা দেওয়ার 15 দিনের মধ্যে তুমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে কনসেন্ট লেটারে, যেখানে তোমার টাকা তুমি ফেরত চাইছো, সেই অ্যাকাউন্টে তুমি কিন্তু টাকা পেয়ে যাবে। এই কারণেই আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম ক্যাশের থেকে ডিমান্ড ড্রাফট দেওয়া এই কারণেই বেটার, তুমি সেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দাও। সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিলে ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিতে এসএমএফডব্লিউবি সব থেকে সুবিধা হয়। তাই কিন্তু এসএমএফডব্লিউবি ডিমান্ড ড্রাফটটাকেই বেশি প্রেফার করে, ক্যাশটাকে যে নেয় না তা নয়, কিন্তু ডিমান্ড ড্রাফটকে প্রেফার করে, এটাই হচ্ছে ফ্যাক্টর। তাহলে এরপরে তুমি কিন্তু আর কোর্সের ফিস রিফান্ড পাবে না, তুমি ছেড়ে দিতেই পারো, তোমার ইচ্ছা তুমি ছেড়ে দিতেই পারো, তুমি কিন্তু টাকাটা ফেরত পাবে না। তুমি কোর্স ছেড়ে দেবে, টাকা ফেরত পাবে কতদিনের মধ্যে, তুমি যদি 1 মাসের মধ্যে পুরোপুরি কমপ্লিট করো। বোঝা গেল? এবারে ইন্টার্নশিপ ট্রেনিংটা কিভাবে হয় দেখো। ইন্টার্নশিপ ট্রেনিং অথবা যেটাকে পোস্ট এক্সামিনেশন ট্রেনিং বলা হয়, কমাস হয় 6 মাস। এবার দ্য সেট ট্রেনিং শুড কমেন্স ইউনিফর্মলি অ্যাজ পার দ্য নোটিফাইড ডেট বাই দ্য ফ্যাকাল্টি, নোটিফাই করবে। 15 ডেজ একটা রিল্যাক্সেশন দেয়া হয়, উড বি কনসিডার্ড ফ্রম দ্য নোটিফাইড ডেট ফর স্টার্টিং দ্য ইন্টার্নশিপ। আফটার 15 days those interns who could not start his or her internship training would be allowed restart his or her internship training within 1 year on payment of fine amounting of ₹1000 without stipend subject to approval of the faculty। অর্থাৎ যদি 15 দিনের মধ্যে তোমরা ইন্টার্নশিপে যোগ না দাও, তোমাদের একটা 1000 টাকা ফাইন নেওয়া হয় এবং তোমাদের সেই 1 বছরের মধ্যে তোমরা ইন্টার্নশিপ করতে পারবে এবং তখন তোমরা কোনো স্টাইপেন্ড পাবে না। এবার যদি তোমরা স্টাইপেন্ড চাও, তার সাথে ইন্টার্নশিপ চাও, তাহলে তোমাকে 15 দিনের মধ্যেই করতে হবে, তখন তোমরা 2000 টাকা করে স্টাইপেন্ড পাবে। এরপর অনেকেরই একটা প্রশ্ন ছিল, যদি আমি কলেজে কম যাই আমার কি হতে পারে। দেখো, any student with shortage attendance intending to appear at any examination will have to pay following fees। মিনিমাম 75% থাকতে হবে, তখন তোমাকে কোনো ফাইন দিতে হবে না। যদি তোমার পার্সেন্টেজ 60 থেকে 74 এর মধ্যে বিলং করে, তখন তোমাকে একটা 2000 টাকা ফাইন দিয়ে পরীক্ষায় বসতে হবে। No candidate will be allowed to make good of his or her shortfall in attendance below 60%। অর্থাৎ 60%-এর নিচে নেমে গেলে তোমার কিন্তু একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে জেনারেল গাইডলাইন। অনেকেই প্রশ্ন করেছিলে হোস্টেল পাবে কিনা, একদম স্পষ্ট লেখা আছে, নো হোস্টেল ফেসিলিটিস উইল বি অ্যাভেলেবেল, কোনো হোস্টেল কিন্তু নেই। এবারে ডকুমেন্টস কি কি লাগবে, কাউন্সেলিং এর সময় ডকুমেন্টস কি লাগবে, কারণ যেহেতু ফিজিক্যাল কাউন্সেলিং, চেষ্টা করবে এক্সট্রা ডকুমেন্টস নিয়ে যাওয়ার, এর থেকে এক্সট্রা ডকুমেন্টস নিয়ে যাওয়ার, কখন কি চেয়ে বসে তার কোনো ঠিক নেই, কারণ তোমার বাড়ি থেকে নিয়ে যেতে হবে। অনলাইন হলে ওখানে যখন চাইবে তুমি সেটা তোমার কাছে থাকছে, তুমি স্ক্যান করতে পারছো। তাহলে কি কি লাগছে দেখো, the candidates at the time of counseling must keep the following original certificate document testimonial along with 2 sets of duly attested photocopies of this with them। Any candidate who fails to produce any of required certificate will forfeit his or her claim to admission। অর্থাৎ তোমাদেরকে যে সার্টিফিকেটগুলো এখানে বলা আছে, 10খানা যে সার্টিফিকেট বা 10খানা যে ডকুমেন্টস, সেগুলো অরিজিনাল, তার সাথে 2 কপি অ্যাটেস্টেড জেরক্স তোমাকে নিয়ে যেতে হচ্ছে। কি কি নিয়ে যেতে হচ্ছে, হাই স্কুল সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কিসের জন্য, এজ প্রুফের জন্য, এটা মাস্ট লাগবে। চেষ্টা করবে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে মাধ্যমিকে। 10+2 অথবা ইন্টারমিডিয়েট অথবা সিনিয়র সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট ডিটেল মার্কস কার্ড, অর্থাৎ এইচএস এর মার্কশিট তোমাকে নিয়ে যেতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সেটা এসটি, এসসি, ওবিসি, যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর ওবিসির ক্ষেত্রে সেটা তোমাকে এনসিএল হতে হবে, সেই এনসিএল এর ডেটটা কিন্তু 31/3/2023 পরে হতে হবে, 2023 পর। অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখে নিও। ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যে সমস্ত স্টুডেন্ট বা ক্যান্ডিডেটরা কাউন্সিলিং এ যাচ্ছ না, তাদের জন্য অথরাইজেশন লেটার নিয়ে যেতে হবে। 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের রেকগনাইজ মেডিকেল বোর্ড থেকে তোমাদের কি নিয়ে যেতে হবে, একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর রেজাল্ট বেরোলে যে র্যাঙ্ক কার্ডটা পাবে, সেই র্যাঙ্ক কার্ডটা সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম
অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড, একটা ফটো আইডি প্রুফ, একটা ফটো আইডি প্রুফ, এই তিনটে জিনিসও কিন্তু সঙ্গে রেখে দিও এগুলোর সাথে, তাহলে এই ডকুমেন্টসগুলো লাগছে। এবার যদি আমরা ক্যারেক্টার সার্টিফিকেট দেখে নিই, এই ক্যারেক্টার সার্টিফিকেটটা আমি 1 নম্বর ফরম্যাট বলছি, তোমরা এটাও ব্যবহার করতে পারো। এই ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা ইস্যু করাতে পারবে, দেখে নাও, এসডিও, তারপরে হচ্ছে বিডিও, হেড স্যার, আচ্ছা, বা টিআইসি, 5 নম্বর এসপি, ডিএসপি, আইসি আর ওসি, 6 নম্বর প্রধান, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, এতগুলো লোক কিন্তু এটা করতে পারে। যদি এইটাতে তোমরা করতে না চাও, আরো একটা ফরম্যাট দিচ্ছি, এটাও করতে পারো, ইউজিং অথরিটি সেম থাকবে। তাছাড়াও তোমরা 10+2 যে স্কুল থেকে পাশ করেছো, 10+2 যে স্কুল থেকে পাশ করেছো, তার যে ইনস্টিটিউশন হেড আছে, ইনস্টিটিউট হেড, তার দ্বারা যে একটা টিসি পাওয়া যায়, স্কুল টিসি, সেটা কাজে লাগতে পারে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে, তোমরা অনেক দিন আগে স্কুল ত্যাগ করেছো, সেই স্কুল লিভিং সার্টিফিকেট হবে না। স্কুল লিভিং সার্টিফিকেট অনেকদিন আগে পাস করলে হবে না। রিসেন্ট যারা স্কুল লিভিং অর্থাৎ 2024-এ যারা পাস করো, তাদের স্কুল লিভিং সার্টিফিকেট হবে। এবং যারা অনেকদিন আগে পাস করেছো, তারা স্কুল থেকে নতুন করে এই ক্যারেক্টার সার্টিফিকেট ফরম্যাটটা নিয়ে গিয়ে স্যারকে সই করিয়ে নাও, কোনো অসুবিধা নেই, এতেই চলবে। মেডিকেল সার্টিফিকেট, এটা হচ্ছে প্রোফর্মা 1, এটা তোমরা ব্যবহার করতে পারো। তো মেডিকেল সার্টিফিকেটটার ইস্যুইং অথরিটি একমাত্র এমবিবিএস ডক্টর অথবা মেডিকেল অফিসার। প্রত্যেকের এলাকাতে হসপিটাল আছে, সেই হসপিটালের যে ডাক্তারবাবু জেনারেল ডিউটি করেন তার কাছ থেকে করালে হবে। যদি হসপিটাল তোমার জেলার হসপিটাল হয়, সেখানে তুমি বিএমওইচকে পেয়ে যাবে, তার কাছ থেকে সই করালে হবে। সোজা কথায়, যার WBMC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং অ্যাপ্রুভ একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, বা MCI অ্যাপ্রুভ একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, সেই ডাক্তারবাবু কিন্তু সই করতে পারবে, কোনো অসুবিধা নেই, যে কোনো MBBS ডাক্তারই সই করতে পারবে। আর একটা ফরম্যাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটা ফরম্যাট, এই ফরম্যাটটা তোমরা ব্যবহার করতে পারো। তো মোটামুটি এইগুলো তোমরা এখন থেকেই জোগাড় করা শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু কাউন্সেলিংটা খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে। রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে ঠিক কথা, কিন্তু কাউন্সেলিংটা খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে। রেজাল্ট মোটামুটি ধরে নিতে পারো সোমবার কিংবা মঙ্গলবার বেরোতে পারে, তার আগে কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হবে যে এই দিন রেজাল্ট বেরোবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও।